শিক্ষা প্রতিষ্ঠান এবং জনবহুল স্থানে ফ্রি ইন্টারনেট দিতে চায় বিএনপি। দ্রুত গতির সেবা পাবেন ৯৫% গ্রাহক। শ্রমিকদের কর্মবিরতিতে স্থগিত চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ফটকে বিক্ষোভ সমাবেশ, বন্ধ পণ্য ওঠা নামানোর কার্যক্রম। সামাজিক মাধ্যমে জমজমাট নির্বাচনী প্রচার, শুধু ফেসবুকে বিভিন্ন প্রার্থীর খরচ প্রায় ৬৫ লাখ টাকা। ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যয়ের সীমা তদারকি নিয়ে প্রশ্ন। বাণিজ্য মেলার শেষ সময় বাড়ছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়, মূল্য ছাড়ের সুযোগ নিচ্ছেন অনেকেই, বেড়েছে ভ্যাট আদায়ের পরিমাণ। আমন্ত্রণ বিজনেস স্টুডিওতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। সরকার গঠন করতে পারলে দেশের ৯৫% মানুষকে উচ্চ গতির ইন্টারনেট সেবার আওতায় আনবে বিএনপি। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং জনবহুল স্থানে পর্যায়ক্রমে ফ্রি ইন্টারনেট সেবা চালুরও পরিকল্পনা রয়েছে তাদের। জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন বিএনপির তথ্য এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গত ১৫ বছরে আইসিটি কোনো উদ্ভাবন হয়নি, উন্নতির নামে হয়েছে চরম দুর্নীতি। আইসিটি খাতকে জনগণের সেবায় কাজে না লাগিয়ে দুর্নীতির হাতিয়ারে পরিণত করা হয়েছিল। বিএনপি ক্ষমতা এলে অর্থনৈতিক উন্নয়নে আইসিটি খাতকে বিশেষ গুরুত্ব দেবে। ২০৩১ সালের মধ্যে ৫% এবং ২০৩৬ সালের মধ্যে জিডিপির ১০% আইসিটি খাত থেকে অর্জনের পরিকল্পনার কথা জানিয়েছেন এই সময় নেতারা। আইসিটির নামে আসলে টেকনোলজির কোনো উদ্ভাবন হয়নি, টেকনোলজির কোনো প্রয়োগ হয়নি, এখানে হয়েছে দুর্নীতি। এবং এই যে দুর্বৃত্তায়ন, এই দুর্বৃত্তায়নের হাত থেকে আইসিটিকে যদি আমরা রক্ষা না করি, এই প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহার যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী হয়ে থাকব। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের ইস্যুতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ বাড়ছে শ্রমিক সংগঠনগুলোর। এনসিটির পরিচালনা বিদেশি কোম্পানিকে দিতে কোনো আপত্তি নেই, হাইকোর্টের এমন রুলের পর বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ নিয়ে শাস্তিমূলক সতর্কবার্তা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৮টা থেকে কর্মবিরতি পালন করছে বন্দর শ্রমিকেরা। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কর্মবিরতি। বন্দরের এনসিটি গেট এবং ভেতরে চলছে না পণ্য ওঠা নামানোর কার্যক্রম। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি এখনো পর্যন্ত। তবে শ্রমিক সংগঠনগুলো দাবি করছে, দাবি না মানা পর্যন্ত আগামীকালকেও কর্মবিরতি পালন করা হবে। দুপুরে বন্দর এলাকাতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। যে সমস্ত স্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়ার ষড়যন্ত্র সরকার করছে, এটা দেশ বিরোধী সিদ্ধান্ত, আত্মঘাতী সিদ্ধান্ত। সরকারের সিদ্ধান্ত থেকে সরে না আসে, আমরা আগামীকালকে বিকাল 5টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আরো কঠিন এবং কঠোর কর্মসূচি গ্রহণ করব। ডিজিটাল প্ল্যাটফর্মে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। শুধু ফেসবুকেই রাজনৈতিক বিজ্ঞাপনে প্রায় ৬৫ লাখ টাকা খরচ করেছেন বিভিন্ন প্রার্থী। বিনিয়োগে এগিয়ে রয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামী। দলীয় পেজের বাইরে প্রচারণা চলছে সমর্থকদের অ্যাকাউন্ট থেকেও। প্রার্থীরা বলছেন যে সামাজিক মাধ্যমে শুধু এলাকার ভোটারের কাছে বার্তা পৌঁছানো কঠিন, বাড়তি ব্যয় হচ্ছে কন্টেন্ট নির্মাণেও। যদিও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যয়ের সীমা তদারকি নিয়ে প্রশ্ন রয়েছে গবেষকদের। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ হোসেন। আমরা সরকার গঠনে সক্ষম হলে ফ্যামিলি কার্ড চালু করব। আইন শৃঙ্খলার পরিবেশ যাতে ঢাকা 11 এলাকায় ভালো থাকে সেই জন্য উদ্যোগ গ্রহণ করব। নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া এখন যুদ্ধক্ষেত্র। পোস্টার, লিফলেট, ব্যানারের বদলে প্রার্থীদের লড়াই চলছে ভিডিও, গ্রাফিক্স, লাইভ আর রিলস দিয়ে। কিছু ডলার খরচ করলেই ভোটের দাবি চলে যাচ্ছে 13 কোটি ইন্টারনেট গ্রাহকের কাছে, যার মধ্যে 6.5 কোটি ফেসবুক, 5 কোটি ইউটিউব আর বাকিরা ইনস্টাগ্রাম আর টিকটক ইউজার। আবার প্রার্থী বা তার দলের ফলোয়ারদের সংখ্যাও নেহায়েত কম নয়।
ডিজিটাল প্রচারণায় এবার তাই জনবল নিয়োগ করেছেন প্রায় সব প্রার্থী। দিনরাত কন্টেন্ট নির্মাণে ব্যস্ত ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, এআই প্রম্পট ইঞ্জিনিয়ার আর এসইও পেশাদাররা। প্রচারণায় ছোট ভিডিও, গান, নাটক, সাক্ষাৎকার, জনসভা কিংবা মিমস কিছুই বাদ পড়ছে না। প্রার্থী নিজস্ব টিমের বাইরে কাজ করছে রাজনৈতিক দলের ডিজিটাল কর্মীরাও। আর এসব বুস্ট বা টাকা দিয়ে প্রমোশনের কাজ করছে বিজ্ঞাপনী সংস্থা বা অনলাইন বিপণন বিশেষজ্ঞরা। ইচ্ছা করলেই কোনো একজন প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থী অথবা চেনা যায় না, জানা যায় না এরকম একটা গুপ্ত জায়গার থেকে বা সুপ্ত জায়গার থেকে নেতিবাচক প্রচারণা করে প্রার্থীর ইমেজ নষ্ট করার একটা অপচেষ্টাও আছে। এই অপচেষ্টাটা কোনো রোধ করার দরকার আছে, সেটা না হলে ভোটার, এলাকার জনগণ বিভ্রান্ত হচ্ছে। গুগল আছে, ইউটিউব আছে এবং আদার্স যেগুলো আছে, সেখান থেকে ফাইন্ড আউট করা কে কী করছে এটা আসলে কঠিন হবে। এটা নির্বাচন কমিশনের জন্য কঠিন হবে। আমরা যারা প্রতিদ্বন্দ্বী আছি আমাদের এটা ফাইন্ড আউট করা ইটস সো ডিফিকাল্ট। অনলাইনে প্রার্থীর পক্ষে কারা প্রচার করতে পারবে, কোন পেজ, প্রার্থীর নিজস্ব আইডি, প্রার্থীর যদি এজেন্ট থাকে তাহলে তার আইডি, এগুলো নির্বাচন কমিশনকে জমা দেওয়ার কথা, যেটা তারা অলরেডি বলেছেন, কিন্তু সেটা কিন্তু তারা আদায় করছেন না। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে প্রচার হচ্ছে। কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণার ব্যয় সম্পর্কে কখনোই তথ্য দেয় না গুগল বা ইউটিউব। টিকটকে এমন পাবলিসিটি নিয়ম নেই, তবে ফেসবুক বা মেটা প্ল্যাটফর্মে কিছু তথ্য পাওয়া যায়। ফেসবুকের এক মাসের তথ্য বিশ্লেষণ করেছে যমুনা টেলিভিশন, আর তাতে দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক বিজ্ঞাপনে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৬৫ লাখ টাকা। এর মধ্যে ১১২টি পেজ অন্তত $১০০ খরচ করেছে। $১০০ নিচে হলে সেই তথ্য আবার ফেসবুকের কাছ থেকে পাওয়া যায় না। আরও তথ্য হচ্ছে বিএনপি গত ৩০ দিনে ৩৭ লাখ টাকা ও জামায়াতে ইসলামী ১৩ লাখ টাকা খরচ করেছে ফেসবুকের ডিজিটাল প্রচারণায়। এখন পর্যন্ত বিএনপি ২২24টি, জামায়াতে ইসলামী ৭৪০টি, ইসলামী আন্দোলন ৮০টি ও এনসিপি ৭৭টি বিজ্ঞাপন চালিয়েছে। এবং ডিজিটাল প্রচারণায় এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যয় করেছেন চট্টগ্রামের একজন বিএনপি প্রার্থী। প্রার্থীদের এমন ডিজিটাল ডামাডোলে নির্বাচন কমিশনের নজরদারি আদৌ কি আছে? কেউ ব্যয়ের সীমা ছাড়িয়ে গেলে কিভাবে বুঝবে ইসি? এমন প্রশ্ন এখন উঠছে হরহামেশা। $১০০ নিচে আলাদা করে অনলাইন বুস্টিং করলে সেই তথ্য সামাজিক মাধ্যম দেয় না, তার মানে বাস্তব খরচ আরও বেশি। প্রার্থীদেরকে তো হিসাব দিতে হয় যে সে প্রচারণায় কত টাকা খরচ করলো। সেই হিসাবের জায়গাটাকে সে কিভাবে ডিফাইন করবে সামাজিক মাধ্যমের জন্য, এটা এখনো পরিষ্কার না। এবং ডিফাইন করার জন্য এনাফ টুলসও তার হাতে নাই, কারণ টুলসগুলো তো প্ল্যাটফর্মের হাতে। সেই ডাটা না দিলে আপনি কীভাবে জানবেন? সো এখন পর্যন্ত এটা সেলফ রিপোর্টিং, এবং এই সেলফ রিপোর্টিংকে কীভাবে আপনি অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কে আনবেন সেটা পরিষ্কার না। হাই প্রোফাইল যে টেকনিক্যাল পার্সন সরকারে রয়েছে, বিভিন্ন এজেন্সিতে রয়েছে, বিভিন্ন বাহিনীতে রয়েছে, আমরা জয়েন্টলি এটি পরিচালনা করব এবং এগুলোর ফলাফল আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আসছে জাতীয় নির্বাচনে মোট ভোটারের প্রায় অর্ধেক 18 থেকে 35 বছর বয়সী, যাদের বড় অংশ ইন্টারনেট ব্যবহার করে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সুপার নিউমেরারি সমন্বয় এবং অর্গানোগ্রাম জটিলতা কাটিয়ে খুব দ্রুত পদোন্নতি দেওয়ার দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানিয়েছেন তারা বলেছেন যে সুপার নিউমেরারি সমন্বয়ের অজুহাতে দীর্ঘদিন ধরে নিয়মিত পদোন্নতি বন্ধ রয়েছে। এর ফলে চরম হতাশা তৈরি হয়েছে, প্রভাব পড়ছে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমেও। প্রতিটি ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী 2024 সালে পদোন্নতির দাবি করেছেন তারা। নতুন অর্গানোগ্রাম অনুমোদনের পর 3 ধাপে সুপার নিউমেরারি পদোন্নতির সমন্বয় করার দাবি জানিয়েছেন কর্মচারীরা। এই সময় তারা বলেছেন যে এজন্য নিয়মিত পদোন্নতি বন্ধ রাখা যাবে না, প্রয়োজনে পদোন্নতির নীতিমালা সংশোধন করতে হবে। কোনো পদোন্নতির বিরুদ্ধে নয়, আমরা চাচ্ছি যে নতুন অর্গানোগ্রাম হলে সেই অর্গানোগ্রাম 3 বছরে যেন বাস্তবায়ন করা হয়। অর্গানোগ্রাম দ্রুত পাস করতে হবে, যা মন্ত্রণালয়ে এখনো প্রক্রিয়াধীন আছে। এটা 1 বছর যাবত মন্ত্রণালয়ে দীর্ঘদিন যাবত এটা পড়ে আছে। মূল দাবি হচ্ছে সুপার নিউমারি এক দফা সমন্বয় করা যাবে না, আমরা চাই সুপার নিউমারি ধাপে ধাপে সমন্বয় করা হোক। কর্মকর্তাদের এসিআর দিয়ে মূল্যায়ন করা হয়েছে, তার দিয়ে পদোন্নতি 25 সালে দেওয়া হয় নাই, এবং 25 সালের যে নিয়মিত পদোন্নতি ওইটার কার্যক্রম বন্ধ আছে। 1 জানুয়ারি 2025 সাল থেকে কার্যকর করা হয়, এটাই আমাদের মূল দাবি। এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রসঙ্গেও পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। আজ সকাল থেকেই বাড়ছে ক্রেতা দর্শনার্থীর সমাগম। বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নে ঘোষণা করা হয়েছে মূল্য ছাড় সহ আকর্ষণীয় সব অফার। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকাতে 3 দিন সময় কম পেয়েছেন ব্যবসায়ীরা। শুরুতে
বৈরী আবহাওয়া আর নির্বাচনের প্রভাব থাকাতে ব্যবসা খুব ভালো হয়নি এমন দাবি করছেন তারা। তবে রফতানি উন্নয়ন ব্যুরো বলছে যে গতবারের তুলনায় এবার ক্রেতা দর্শনার্থী বেড়েছে 15% মতো। ভ্যাট আদায় বেড়েছে গত বছরের চেয়ে 8% বেশি। কর্মদিবসে লোক সমাগম কম থাকলেও ছুটির দিনে উপচে পড়া ভিড় ছিল। আজ শেষ দিন হওয়ায় বিভিন্ন স্টল প্যাভিলিয়নে 10 থেকে 70% পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হয়েছে। পণ্য কিনলে বিভিন্ন স্টল প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বিশেষ পুরস্কার এবং গিফট ভাউচার। লাস্টের দিকে আমাদের প্রত্যাশাও বেশি থাকে এবং আশা অনুরূপভাবে আমরাও সেই সাড়াটা পেয়ে যাই। গত 4 বছর যাবত আমরা কাজ করতেছি, সেই তুলনায় এবার আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। তো ইপিবি কর্তৃপক্ষ আমার জানা মতে তারা সন্তুষ্ট হয়েছে। গত বছরে এবারে লোক সংখ্যা আরও বাড়ছে এবং মোটামুটিভাবে গত বছর শান্তি শৃঙ্খলা এবং কোনো প্রকার অঘটন ঘটে নাই। তাছাড়া নিরাপত্তার সাইড আমাদের ভালো ছিল, ক্লিনিং সাইড ভালো ছিল। শেষ দিনে মেলা প্রাঙ্গণের চিত্রটা একটু জেনে নিতে চাই আমাদের সহকর্মীর মাধ্যমে। আমাদের সহকর্মী জয়নাল আবেদিন জয় কিন্তু সেখানে আছেন। জয়, সকালের দিকে কিন্তু বলছিলেন যে শেষ দিনে আসলে মেলা প্রাঙ্গণ যতটা জমার কথা ততটা জমে ওঠেনি। এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার চিত্র? স্মৃতি, আপনি সকালের দিকে উপচে পড়া ভিড় দেখতে চেয়েছিলেন, আসলে এটিকে উপচে পড়া ভিড় বলে কিনা আমি জানি না। আমার চারপাশে যেখানেই দেখছি শুধু মানুষ আর মানুষ, কোনো স্টল প্যাভিলিয়নের সামনে কিন্তু পা রাখার জায়গা নেই। প্রতিটি ব্যবসায়ী কিন্তু খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন, তারা আসলে একটুও খাওয়া দাওয়ার ফুরসত পাচ্ছেন না। আমরা গতকাল শুক্রবার মানুষের যে জনসমুদ্র দেখেছি তার চেয়ে কিন্তু আজকে কোনো অংশ কম নয়, বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে যে কাল থেকে আজ আরো বেশি মানুষ এই মেলায় এসে উপস্থিত হয়েছেন। কেউ আখেরি অফার, কেউ বাম্পার অফার, যে সুযোগগুলো লাস্টে থাকে সেই সুযোগগুলো আসলে মিস যারা করতে চান না তারাই হয়তো বা আজকে মেলায় এসেছে। এবং এই ব্যবসায়ীরা কিন্তু ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন, যদিও তারা এই ভিড়টিকে বরাবর প্রত্যাশা করেন এবং উপভোগ করেন। তবে এখন কিন্তু কোনো ধরনের দর্শনার্থী নেই, সবাই ক্রেতা রয়েছে। আপনাকে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু মেলার সমাপ্তি ঘোষণা করার জন্য এবারের আসরে এই বাণিজ্য মেলার দোতলা যে মাল্টিপারপাস হল রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, সেখানে একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন চলছে। ইতিমধ্যে বাণিজ্য উপদেষ্টা সেখানে চলে এসেছে, আর হয়তো কয়েক ঘন্টা পরে আজকে মেলার পর্দা নেমে যাবে। তবে এবারের মেলা কিন্তু কিছুটা হলো বৈচিত্র্যময় ছিল। শিশুদের জন্য নানান ধরনের আয়োজন ছিল, তারপরে বয়স্কদের জন্য সিটিজেন কর্নারও করা হয়েছিল এবং পণ্যের গুণগত মান প্রথম দিকে ধরে রাখার চেষ্টা করা হয়েছিল, যদিও শেষ সময় পারা যায় না। সব মিলিয়ে কিন্তু একটি উৎসবের মতো যে অনুষ্ঠান হয়ে থাকে মেলা, সেটাই কিন্তু আমরা দেখেছি। জয়, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর। গেল সপ্তাহে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল পুঁজিবাজারে, সূচকের পাশাপাশি বেড়েছে সেখানে সার্বিক লেনদেনের পরিমাণ, তবে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সও কিন্তু আমরা একই চিত্র দেখতে পেয়েছি। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজর একটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক প্রায় 54 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 5154 পয়েন্টে। বেড়েছে ডিএসসিএস এবং ডিএস30 সূচক। গেল সপ্তাহে সার্বিক লেনদেনের পরিমাণ বেড়েছে, হাত বদল হয়েছে সেখানে 2897 কোটি টাকা শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 2879 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 152টি, কমেছে 204টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 33টি কোম্পানির শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে গত সপ্তাহে ডিএসসিতে শীর্ষ ছিল স্কয়ার ফার্মা, হাত বদল করেছে এই কোম্পানিটি মোট 18 কোটি 62 লাখ টাকা শেয়ার। প্রায় 13 কোটি 88 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ডোমিনেস। তৃতীয় অবস্থানে দেখা গেছে অরিয়ন ইনফিউশনকে। একই সাথে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরাখবরও আপনাদেরকে জানিয়ে দিব। সেখানে কিন্তু 3টি সূচকই সামান্য বেড়েছে। মূল সূচক সিএসপি সেটি 1.46% বেড়ে দাঁড়িয়েছে 14,469 পয়েন্টে। লেনদেন হওয়া 290টি প্রতিষ্ঠানের মধ্যে সেখানে দাম বেড়েছে 133টি, কমেছে 129টি এবং অপরিবর্তিত ছিল 28টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, এই ছিল সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। ইউরোপ জুড়ে যখন অভিবাসন নীতি কঠোর হচ্ছে, ঠিক তখন মানবিক সিদ্ধান্ত নিল স্পেন। এই দেশটিতে থাকা প্রায় 5 লাখ অভিবাসী বৈধ করার ঘোষণা দিয়েছে পেদ্রো সানচেজ সরকার। এই তালিকায় রয়েছেন কয়েক হাজার অনিবন্ধিত বাংলাদেশীয়। বিশ্লেষকদের মতে ঐতিহাসিক এই সিদ্ধান্তের ফলে অভিবাসী শ্রমিকেরা সমৃদ্ধ করবে তাদের অর্থনীতি। দেশটির নিবন্ধিত কর্মীর সংখ্যা 14% কিন্তু
বিদেশি। স্পেনের পার্লামেন্টের বাহিরে যেন এক টুকরো আনন্দ মেলা, বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন অভিবাসীরা। কয়েক বছরে অনিশ্চিত জীবন শেষে অবশেষে মিলছে আইনি স্বীকৃতি। গত ২৬ জানুয়ারি দেশটির অভিবাসন মন্ত্রী এলমা সাইজ ঘোষণা করেন সেই কাঙ্ক্ষিত রাজকীয় ডিগ্রি, যার আওতায় বৈধতা পাচ্ছেন ৫ লাখেরও বেশি অভিবাসী। আমরা মানবাধিকার এবং উন্নয়নের মেলবন্ধন ঘটাচ্ছি। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার মানুষ আলোর পথে আসবে। যারা আমাদের অর্থনীতিতে অবদান রাখছে তাদের সম্মান জানানো আমাদের দায়িত্ব। ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা অন্তত ৫ মাস স্পেনে অবস্থান করেছেন এবং যাদের কোনো পুলিশ রেকর্ড নেই, তারাই পাবেন এই লাল সবুজ পাসপোর্ট। বিশ্লেষকরা বলছেন লাতিন আমেরিকানদের পাশাপাশি বাংলাদেশিরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। এটি কেবল অভিবাসীদের অধিকার নয়, এটি গণতন্ত্রের বিজয়। দীর্ঘ আন্দোলনের পর সরকার সাধারণ মানুষের কথা শুনছে। এতে সমৃদ্ধ হবে এখানকার অর্থনীতি। তবে বিরোধী দল পপুলার পার্টি এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। আগামীতে ক্ষমতায় এলে এই আইন বাতিলের হুমকি দিলেও আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে মাদ্রিদ, বার্সেলোনার প্রবাসী বাংলাদেশিরা। শাজনীন অন্তরা, যমুনা নিউজ। তীব্র অর্থ সংকটে পড়ার শঙ্কায় জাতিসংঘ। যে কোনো সময় আর্থিক ধসের শিকার হতে পারে এই সংস্থাটি, এমন আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। The Secretary General has, as you know, repeatedly made clear. আপনারা জানেন জাতিসংঘের মহাসচিব বারবার দুটি সমস্যার কথা বলেছেন। প্রথমত, সদস্য দেশগুলোর সময়মতো নিজেদের বকেয়া পরিশোধ না করা, দ্বিতীয়ত বিভিন্ন দেশের খরচ না হওয়া অর্থগুলো সেই রাষ্ট্রকে ফেরত দিতে বাধ্য হওয়া। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।